21 আগস্ট 1911। সকাল সকাল প্যারিসের রাস্তা লোকজনে ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক সে সময় লুভার মিউজিয়াম থেকে বেরিয়ে এলো তিনজন ব্যক্তি, হাতে কাপড় পেঁচানো একটি রহস্যময় বস্তু। দিনটি ছিল সোমবার, যেদিন লুভার মিউজিয়াম সাপ্তাহিক বন্ধ থাকে। আর এই বন্ধের দিনেই সংঘটিত হলো ইতিহাসের অন্যতম বিখ্যাত এক চুরির ঘটনা। এক ব্যক্তি তাড়াহুড়ো করে একটি ক্যানভাস কাপড়ে পেঁচিয়ে তার পোশাকের নিচে লুকিয়ে ফেলেন এবং মিউজিয়ামের সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যান। এই কাপড় পেঁচানো রহস্যময় বস্তুটি অন্য কিছু নয়, তেল রঙে আঁকা খুব ছোট আকারের একটি চিত্রকর্ম। আর এটা কোনো সাধারণ চিত্রকর্ম নয়, এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেইন্টিং, দ্য মোনালিসা। আসলে কি রহস্য লুকিয়ে আছে এই পেইন্টিংয়ে? কেন এই পেইন্টিংকে বিশেষ বুলেট প্রুফ কাচের বাক্সে রাখা হয়? আজকের দিনে যার মূল্য প্রায় $1 বিলিয়ন। চলুন খুঁজে দেখি লিওনার্দো দা ভিঞ্চির এই চিত্রকর্মের গভীরে লুকিয়ে থাকা রহস্য আজকের এই ভিডিওতে। The world's most famous museum. An entire day passes before anyone notices the masterpiece is missing. আজ থেকে প্রায় 572 বছর আগে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিভাবান ব্যক্তি, যিনি চিত্রকলা, বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে দক্ষ ছিলেন। তার বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি ছিল অসামান্য, সেটা পেইন্টিং হোক, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট, স্কাল্পচার, আর্কিটেক্ট, অ্যাস্ট্রোনমি, অ্যানাটমি, অপটিক্স, বোটানি কিংবা জিওলজি হোক। তার জীবন এবং কাজ বিভিন্ন দিক থেকে তাকে ইতিহাসে সর্বকালের অন্যতম মহান চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই মহান চিন্তাবিদ 1503 সালে ইতালির ফ্লোরেন্স শহরে শুরু করলেন এক অবিস্মরণীয় ছবি আঁকার কাজ, মোনালিসা। কে এই মোনালিসা? কি তার পরিচয়? আমরা ঠিক প্রথম জানতে পারি জর্জিও ভাসারি নামের এক ইতালিয়ান শিল্প ইতিহাসবিদের মাধ্যমে, যিনি 1950 সালে তার বিখ্যাত বইতে উল্লেখ করেন যে এই রহস্যময়ী নারী আসলে লিসা গেরার্দিনি। তিনি একজন ধনী ব্যবসায়ী ফ্রান্সেসকো জিওকন্ডোর স্ত্রী ছিলেন। ভাসারির মতে দা ভিঞ্চি জিওকন্ডের অনুরোধেই লিসার একটি প্রতিকৃতি আঁকেন, যা পরবর্তীতে লা জোকন্ডা নামে পরিচিত হয়। এখান থেকে এই দুটি নাম সামনে আসে, মোনালিসা ও লা জোকন্ডা। মোনালিসা নামটি এসেছে মোনা, যা ইতালীয় ভাষায় ম্যাডাম বা লেডি বোঝায়, অর্থাৎ ম্যাডাম লিসা বা মোনালিসা। আর দ্বিতীয় নামটি লা জোকন্ডা। লিসা গেরার্দিনি ফ্রান্সেসকো জিওকন্ডোকে বিয়ে করে লা জোকন্ডা হয়ে যায়। জর্জিও ভাসারির তথ্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তবে বিভিন্ন গবেষক ও বিশেষজ্ঞ মোনালিসার প্রকৃত পরিচয় নিয়ে এখনো নানা বিতর্কে লিপ্ত রয়েছেন। বিতর্ক আছে, বিতর্ক থাকবে, তার চেয়ে বরং আমরা মোনালিসার হাসির রহস্য খুঁজি। তার মুখের ভঙ্গি এমনভাবে আঁকা হয়েছে, যদি আপনি সরাসরি তার হাসির দিকে তাকান তাহলে তার হাসি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আবার একটু দূর থেকে বা আর চোখে তাকালে তার মুখের হাসি আরও স্পষ্ট হয়ে ওঠে। মোনালিসার চোখের ভঙ্গি অত্যন্ত রহস্যময় এবং জাদুকরী। যেদিক থেকেই তাকান না কেন মনে হয় যেন তিনি সরাসরি আপনার দিকেই তাকিয়ে আছেন। এটি চোখের দৃষ্টিপাতের ভ্রম নামে পরিচিত। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার চোখে যে প্রাণবন্ততা এনেছেন তা মূলত তার নিখুঁত ডিটেইলিং এবং আলো ছায়া দ্বারা সম্ভব হয়েছে। মোনালিসার সাইজ বা আকার অপেক্ষাকৃত ছোট। এর মাপ হলো মাত্র 77/53 সেন্টিমিটার। মোনালিসা কোনো ক্যানভাস, কাপড় বা কাগজে আঁকা হয়নি। জানলে অবাক হবেন, এটি আঁকা হয়েছে একটি পপুলার নামক কাঠের টুকরোর উপর। পেইন্টিংটির সৃষ্টি প্রায় 500 বছরেরও বেশি হয়ে গেছে। এর ভ্রু এবং চোখের পাপড়ি বিবর্ণ হয়ে গেলেও মোনালিসার খ্যাতি সময়ের সঙ্গে বেড়েই চলেছে। কিন্তু এই পেইন্টিং ইতালিতে না রেখে ফ্রান্সে রাখা হলো কেন? লিওনার্দো দা ভিঞ্চি একজন ইতালিয়ান, মোনালিসাও ইতালিয়ান, এটি আঁকা হয়েছে ইতালিতে বসে। তাহলে এই ছবিটি ফ্রান্সে গেল কিভাবে? 1516 সালে দা ভিঞ্চি ইতালি থেকে ফ্রান্সে চলে যান। রাজা ফ্রান্সিস তাকে ফ্রান্সে আসার জন্য আমন্ত্রণ জানান এবং তাকে সম্মানসূচক পদের অধিকারী করেন। লিওনার্দো তার জীবনের শেষ কয়েক বছর ফ্রান্সে কাটিয়েছিলেন
এবং তার মৃত্যু হয়েছে ফ্রান্সের রাজ দরবারে। ফ্রান্সে আসার সময় তিনি তার সঙ্গে করে মোনালিসা সহ আরও কিছু পেন্টিং নিয়ে আসেন। লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পর মোনালিসা ফ্রান্সের রাজা ফ্রান্সিস এর ব্যক্তিগত সংগ্রহের অংশ হয়ে ওঠে। ফরাসি বিপ্লবের পর অনেক রাজকীয় সম্পত্তি রাষ্ট্রের হাতে চলে যায়। 1797 সালে মোনালিসা লুভার মিউজিয়ামে স্থানান্তরিত হয় এবং সেখানে জনসাধারণের জন্য প্রদর্শিত হতে শুরু করে। লুভার মিউজিয়াম তখন ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত জাদুঘর হয়ে ওঠে। আর এই বিখ্যাত জাদুঘরে কাজ করতেন ভিনসেনজো পেরুজিয়া নামক এক ব্যক্তি। তিনি একজন ইতালিয়ান এবং পেশায় ছিলেন কাচের মিস্ত্রি। ভিডিওটির প্রথমে যে বিখ্যাত চুরির কথা বলেছিলাম, সেই চুরির মাস্টার মাইন্ড ছিলেন ভিনসেনজো পেরুজিয়া। 2 বছর ধরে মোনালিসা চুরি অবস্থায় ছিল এবং এই সময় পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি আলোড়ন তোলে। পেরুজিয়া নিজেই মোনালিসাকে ফ্লোরেন্সের একটি আর্ট ডিলারের কাছে বিক্রি করার চেষ্টা করেন। ডিলার ছবিটি দেখা মাত্রই বুঝে ফেলেন এটি অরিজিনাল মোনালিসা। তিনি তাৎক্ষণিক ইতালির পুলিশকে জানিয়ে দেন এবং পুলিশ পেরুজিয়াকে গ্রেপ্তার করে। মোনালিসা সেখান থেকে উদ্ধার করা হয় এবং আবার ফ্রান্সে ফিরিয়ে আনা হয়। লিওনার্দো ছবি আঁকার যেসব কৌশল তৈরি করেছিলেন তার মধ্যে একটি ছিল স্পুমাটো কৌশল। কোনো আউটলাইন বা হার্ডলাইন ছাড়াই রং ঘষে ঘষে সাবজেক্ট ফুটিয়ে তোলা, যা ধোয়া ধোয়া ইফেক্ট তৈরি করে। তৎকালীন সময় শিল্পীদের জন্য আউটলাইন করে আঁকা একটি সাধারণ রীতি ছিল, যেখানে তিনি কাছের সাবজেক্টগুলোকে স্পষ্ট আর দূরের সাবজেক্টগুলোকে আস্তে আস্তে দূরে সরার সঙ্গে সঙ্গে অস্পষ্ট করে তোলেন। এই টেকনিকের কারণে ছবিটি প্রাণবন্ত হয়ে ওঠে। চোখের পলক থেকে শুরু করে ঠোঁটের সূক্ষ্ম অংশ পর্যন্ত এমন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আজও বিস্ময়কর। মোনালিসার পিছনের প্রাকৃতিক দৃশ্য বিশেষভাবে লক্ষণীয়। এর পটভূমিতে রয়েছে গিরিখাত, নদী এবং পাহাড়। এতে ব্যবহার করা হয়েছে স্পুমাটো কৌশল, যেখানে রঙের এক সুর থেকে আরেক সুরে মসৃণভাবে প্রবাহিত হয়। ফলে পটভূমির গাঢ়তা, আলোর খেলা ও গভীরতা একটি নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করেছে। আজকের দিনে মোনালিসা শুধু একটি পেইন্টিং নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীক। বিজ্ঞাপনে, চলচ্চিত্রে এবং পপ কালচারে মোনালিসার ছবির ব্যবহার প্রমাণ করে তার প্রভাব কতটা গভীর। মোনালিসা তার দর্শকদের জন্য রেখে গেছে অনন্ত এক কৌতূহল। হয়তো সেখানেই তার প্রকৃত সৌন্দর্য। মোনালিসার রহস্য এখনো আমাদের চোখে ভাসে। এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর জানুন ইতিহাসের অজানা দিকগুলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।